প্রিয় দর্শক, ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, আপনারা জানেন একটি দেশের গঠনের ক্ষেত্রে, একটি দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনীতি এবং আমলানীতি কিন্তু একে অপরের পরিপূরক। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি ও আমলানীতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব এ.কে.এম. পাটোয়ারি, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতি ও সমাজ বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন জনাব এ.এস.এম. আব্দুল হালিম, চেয়ারম্যান, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই জনাব আব্দুল হালিম আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি যেহেতু সাবেক মন্ত্রী পরিষদ সচিব ছিলেন, প্রশাসনে দীর্ঘদিন কাজ করেছেন, আপনি জানেন যে একটি পরিবর্তিত পরিস্থিতিতে দেশ আজকের এই জায়গায় এসছে। গণ অভ্যুত্থানের পর 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পরে ঠিক এই মুহূর্তে আপনি প্রশাসনের হালচাল কেমন দেখছেন? আমরা দেখতাম যে বিগত সময়ে কিন্তু আমলা, আপনারা যারা দায়িত্ব পালন করেছেন বা আমলারা যারা ছিলেন, আপনাদের পরবর্তী যারা দায়িত্ব পালন করেছেন, তাদের উপর কিন্তু অনেক দায়ভার চাপানোর একটা বিষয় ছিল যে তাদের অনেকের হঠকারিতার কারণে কিন্তু সরকার এই জায়গায় চলে এসেছে। তো সেই জায়গায় এখন আমলাদের হালচাল বা কাজের হালচাল কি দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। প্রশাসন এটা হচ্ছে একটা আর্ট, এবং বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। যদি আমরা অনেকে মনে করে থাকি যে এটা প্রশাসনটা প্রতি সবাই করতে পারে, প্রশাসনিক কাজ এটা খুবই ইজি, খুবই সহজ, কিন্তু তা কিন্তু নয়। আপনি আপনার ইন্ট্রোডাকশনে বলেছেন যে একটা দেশ স্টেট ক্রাফট চালানোর জন্য রাজনীতিবিদ এবং আমলা বলতে প্রশাসনিক কর্মকর্তা যারা আছে। ইনফ্যাক্ট আমলা কিন্তু সবাই, যারা সরকারি অফিসে অথবা বেসরকারি অফিসে কাজ করেন সবাই কিন্তু আমলা। কিন্তু আমরা ধরে নিই একটা শ্রেণীকে প্রশাসন বলে, সরকারি অফিসে যারা কাজ করেন একটা শ্রেণীকে, বিশেষ করে অ্যাডমিন ক্যাডারকে কিন্তু আমাদের দেশের মানুষগুলি জেনারেলি এটাকে ধরে নেয়। কিন্তু আসলে যারা অফিসে কাজ করেন একটা নিয়মের মধ্যে, নিয়মতান্ত্রিক পন্থায় যারা কাজ করেন তারাই কিন্তু আমলা। তা এখন আপনি বর্তমানে হালচালের কথা যেটা বলেছেন, প্রশাসনের ইতিহাস তো একটা দীর্ঘ ইতিহাস। এটা একেবারে সেই ব্রিটিশ আমল থেকে, তখন থেকে এটা আমরা আরও মানে যেটাকে ব্রিটিশ আমল, তারপরে আপনার ইন্ডিয়ান সিভিল সার্ভিস যেটা প্রশাসন ক্যাডার, এটাকে স্টিল ফ্রেম বলা হতো, যে একটা স্টেট ক্রাফট বা একটা রাষ্ট্র চালানোর জন্য একটা সঠিক আমলাতন্ত্র বলছে এই জন্য যে আমলাতন্ত্র এমন হবে যে নিয়ম বহির্ভূত কাজ সেখানে হবে না, নিয়মের। কিন্তু আমরা কি সেটা দেখতে পাই? আমরা দেখতে পাই যখন যে সরকার থাকে আপনারা সেই সরকারের পক্ষে কাজ করেন। ঐতিহাসিকভাবে এইটা হচ্ছে সেই যে সরকারের যে নিয়ম, বিধিবদ্ধ নিয়মের মধ্যে এই আমলাতন্ত্র কাজ করবে। কিন্তু ওভার দি ইয়ার্স এটা ধরুন পাকিস্তান আমল থেকে কিছু ইরোডেড হওয়া শুরু হয়েছে। ব্রিটিশ ভারতে এখনও ব্রিটিশ ভারত যেটা ছিল সেখান থেকে পাকিস্তান ইন্ডিয়ান, এই মোটামুটিভাবে পাকিস্তানের শেষ অবধি এই সিভিল সার্ভিসের অবস্থাটা ভালো ছিল। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে বিভিন্ন কারণে বাংলাদেশ একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়ে গেল একসময়। এই সময় থেকে আমাদের এই প্রশাসনের ক্যাডারটা একটা ইরোশন শুরু হয়েছে, এবং এটা একসময় এসে একটা স্থায়ী রূপ নিতে চেষ্টা করেছিল। কিন্তু বিগত 15 বছরের ইতিহাসে সিভিল সার্ভিস অথবা আপনার আমলা বলেন, যাই বলেন না কেন, এমনকি পলিটিক্সও তো ওই রকম হয়ে গেছিলো যে একটা নোংরা পলিটিক্স, এবং সেখানে গণতন্ত্রের কোনো বালাই ছিল না, যার ফলে সেটার ছায়া পড়েছে আমলাতন্ত্রের উপর। এবং আমলাতন্ত্রটা এখন সত্যি কথা বলতে কি, আমলাতন্ত্র আগে সে আমলাতন্ত্র নেই। আমলাতন্ত্র যে প্রিন্সিপালস, যে রুলস রেগুলেশন, যেভাবে কাজ করার কথা, যে প্রিন্সিপাল, যে আইডিওলজি, এবং সবচেয়ে বড় কথা মানুষের সেবা দেওয়া। মানুষের সেবার জন্য আলটিমেট গোল হচ্ছে যে আমরা যারা সরকারি কর্মকর্তার নিয়মকানুনের মধ্যে মানুষের সেবাদান করবে। কিন্তু সেই সেবাদানের অনেক দুর্বলতা আমরা লক্ষ্য করছি, উইকনেস এভরিহোয়ার। এবং সবশেষে হচ্ছে যে ঘুণে ধরেছে কিসের? মোরালিটি নেই, এবং দুর্নীতি সমাজে রন্ধ্রে প্রবেশ করেছে, এবং ডিউটি, যে যাদের যে ডিউটি করার কথা, যে আপনি সমাজ বলতে কি সামগ্রিকভাবে বোঝাচ্ছেন নাকি শুধু আমলাদের কথা? বা না, আমি এটা সামগ্রিকভাবেই বোঝাচ্ছি। প্রশাসন তো অবশ্যই, প্রশাসন হচ্ছে রাজনীতিতে দুর্নীতির বিশ্ববাষ্প যে প্রবেশ করেছে, এটা অকল্পনীয়, সেটাকে নিয়ন্ত্রণের বাইরে। এবং এটার জন্য বিগত সরকারের যে আপনার যে রাজনীতিবিদগণ ছিলেন তারা মূলত দায়ী। এবং সেই সঙ্গে কিছু আমলা বা আমরা সরকারি কর্মচারী, তারা কেউ বেশি এটাতে আগ্রহ প্রকাশ করেছে যখন দুর্নীতি। শুধু রাজনীতিবিদরা কেন, আমরা তো দেখেছি যেমন ধরেন করোনার সময় দেখলাম যে
জেলা পর্যায়ে যে সহযোগিতাগুলো কিংবা বিভিন্ন কাজের ক্ষেত্রে রাজনীতিবিদদের ডিঙিয়ে আমলাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল। আমি সেই কথাই বলছিলাম যে শুধুমাত্র আমি রাজনীতিবিদ কিন্তু দোষারোপ করি না, আমি বলছি যে রাজনীতিবিদ এবং সেই সঙ্গে বেশি বেশি আগ্রহশীল কিছু কিছু কর্মকর্তা কর্মচারী, তারা রাজনীতিবিদরা যা করেছেন সেই সুযোগ নিয়ে আমলা বা সরকারি কর্মকর্তা বেশি করতে গিয়েছেন। বেশি করা মানে তারা দুর্নীতিটি বেশি করেছেন এবং সেটা তাদের যে নিয়মতান্ত্রিক যে পন্থা যে ছিল সেটাকে ওভারটেক করে তারা এই দুর্নীতির এই যে বাষ্প যেটা আমি বলছি যে ছড়িয়ে গেছে, এটা হলো বোধ আপনার রাজনীতিবিদ এবং সরকারি কর্মকর্তা। ওকে, আমরা আপনার কাছে আবার আসবো। জনাব পাটোয়ারি, আপনার কাছে যেতে চাই। রাজনীতি বলতে তো এখন এই সময় বেশি যে প্রাসঙ্গিক বিষয় চলে আসছে যে নির্বাচন প্রসঙ্গটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বিএনপি সহ বিভিন্ন দল দাবি করছিলেন ডিসেম্বরের নির্বাচন, সেটি এখন ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার সাথে আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি বৈঠক হয়েছে লন্ডনে, তারপর সেখানে একটি ডেডলাইন হয়েছে। তো এই ডেডলাইনের কারণে আবার অনেক দল আমরা দেখতে পেলাম যে কেন সেখানে একটি দলের সাথে বসে ডেডলাইনটা দেওয়া হলো, বাকিদের সাথে কেন আলোচনা করা হলো না। এখন আমরা নির্বাচন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যেটি জানতে পারছি যে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা ঘোষণা আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে এসেছে। আপনি মনে করেন কিনা যে এই ডেডলাইনের ভিতরে নির্বাচন সম্ভব হবে কিনা? ধন্যবাদ সহ-আলোচক, ধন্যবাদ সঞ্চালক, ধন্যবাদ দর্শক শ্রোতা। আমি হালিম ভাইয়ের একটু কথার সাথে কিছু অ্যাড করতে চাই, যেটা হলো আমরা ভারতবর্ষ থেকে যখন দেখছি তখন আইসিএস, এরপরে হলো সিএসপি, পাকিস্তান হলো, সিএসপি হলো, এবং তখন ইন্টার সার্ভিসগুলি হতো, এরা ওই রকম ক্রিম সোসাইটিকে আনতো এবং সেখানে একটা ফ্রাইড করার জায়গা ছিল যে এরা কোনো রকমের প্রজাতন্ত্রের কর্মচারী তারা মনে করতো। আর এখন যে আমাদের এটা ডিটেক্ট করতে করতে এমন আসছে যে সে সরকারের চাকর হিসাবে মনে করে, তারা আজ্ঞাবহ হয়ে যায়। যেমন আমরা উদাহরণ ধরেন, এই যে রাতের পর দিনে করলো, একটা লোক কিন্তু বললো না, চ্যালেঞ্জ করলো না, পদত্যাগ করলো না, অথবা এটার প্রতিবাদ করলো না। তো এই প্রশাসন এগুলি গেলে ওনারা সবসময় মনে করে আমরা যে সরকার আছি তার চাকর, কিন্তু প্রজাতন্ত্রের চাকর না, এটা তারা মনে করে না। জনগণের ট্যাক্সের টাকায় তাদের লালিত পালিত, তাদের সুযোগ সুবিধা সব দেওয়া হয়, সেখানে তারা জনগণ তাদের লক্ষ্য থাকবে। সরকার আসবে যাবে, এটা টেম্পোরারি বিষয়। একটা লোক 65 বছর চাকরি করে বা 70 বছর চাকরি, এবার এক্সটেনশন পায়, তো তার প্রথমে হবে আমার জনগণ, যার টাকা খাচ্ছি আমি, যার বেতনে আমার সুযোগ সুবিধা, চিকিৎসা, বাড়ি গাড়ি সব হচ্ছে, তাহলে তার সার্ভিস ডেলিভারি। সেটা তো আমরা বলি কিংবা প্রত্যাশা করি, না আমরা করি না। কেন করি না? এটার জন্য আমলারাও দায়ী। এটার আমলারা যে দায়ী না তা নয়, আমলারা কেন এর মধ্যে যাবে? সে তো রুটিন ওয়ার্ক করবে। আর হালিম ভাই যেটা বললো যে এটা কঠিন, এটা কঠিন না, কনফিউজ হলে কঠিন হবে। আমি বিনীতভাবে ওনার সাথে এটা যোগ করতেছি, কনফিউজ হলে এটা কোনো বিমান আবিষ্কার হচ্ছে না, এটা কোনো রিসার্চ করে কোনো মেডিসিন না। এই একটা সহকারী সচিব প্রথম থেকে যেটা লেখে, এটা ডিপ্টি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি পর্যন্ত যায়, কিন্তু সে চাকরিতে ঢুকে প্রথম এই হতে যে সিস্টেমটা কী হবে, এটা অনুমোদিত হবে বা এত নম্বর ধারাতে এটা অ্যাপ্রুভড অর নট অ্যাপ্রুভ, এটা আইনে কভার করে না। এই একই জিনিস কিন্তু ওনারা প্র্যাকটিস করছে। হালিম ভাই যখন সহকারী সচিব হচ্ছে যেটা করছে, উনি ক্যাবিনেট সেক্রেটারি আসার পরেও সেই জিনিসটাই করতেছে। এছাড়া আরও কিছু অ্যাড হয়েছে, তাহলে এখানে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আপনি যে কোনো একটা লোকের কর্মের যে একটা মানুষের এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে তো সে এইটার পরে কনফিউজ হওয়ার কথা না। আমরা অনেকে দেখবেন ফাইল পড়ে থাকে, কারণ ওরা করে কিছু অনেকগুলি প্রবলেম সৃষ্টি করে, যেটা করলে এক্সেপশন হালিম ভাইয়ের আলাদা কথা, ওনাদের একটা সুনাম আছে, সেটা কথা। কিন্তু বেশিরভাগ হচ্ছে কোন কোন কাজটা করলে জনগণ বাধ্য হবে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে হলে তাদের নিতে হবে, পার করতে হবে, সেই জন্য জটিলতাটা সৃষ্টি করবে, ইজি করবে না। আমি উদাহরণ হিসেবে বলি, আপনার গাড়ি নবায়ন করবেন, এটা তো যে কোনো একটা দোকানে করে পড়তে, আমরা ফ্যাক্সিলিউট করি না টেলিফোনে, তাহলে গাড়িটা আমার হবে, আমি কেন যাই লাইন ধরে বিআইটির ওখানে দিতে হবে, ওই সিস্টেমে করে রাখছে। তাহলে ওখানে ওই যারা আছে, ফড়িয়া আছে, নানান ধরনের কেরানি আছে, অনেক কিছু আছে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ওই সিস্টেমটা করে রাখছে, লোক বাধ্য হয় টাকা দিতে সিস্টেমের মধ্যে। তো এই জিনিসগুলি এগুলি দেখেন, এখন এইটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এই গভর্নমেন্ট আসার পরে আমরা মনে করছিলাম এটা একটা পরিবর্তন হবে, তো এটা নতুন কোনো পরিবর্তন হচ্ছে না, আরও কিছু অ্যাড হচ্ছে। তারপর এখানে দেখেন এখন ম্যাটার অফ রাইট না, এই যে খালিম ব্যাসে তো ক্যাবিনেট সেক্রেটারি ছিল, উনি ওনাদের মতো কিছু লোক আছে যারা ভালো আর কি, এদের এটা ম্যাটার অফ রাইট না, প্রমোশন না দিলে আন্দোলন করতেছে, ঘেরাও করতেছে, তো এটা তো করার কথা। এটা আমি একটু কথা বলছি, হ্যাঁ আপনি বলেন, আপনি পরে আমার কিন্তু এখন দেখার হচ্ছে যে যদি তারপরে ওখানে আবার কিন্তু দেখা যায় যে সিনিয়রিটি হিসাবে তারপর তার এক্সপিরিয়েন্সের উপরে, এসিআরের উপরে কিন্তু প্রমোশনটা হচ্ছে না, তো যার জন্য ওরা কী করতেছে, সরকারের দিকে মুখে হচ্ছে, সিস্টেমটা করে রাখছে এরকম। যেরকম আমি ট্রাফিকের কথা বললাম,
যে গাড়ির নবায়নের কথা বললাম, এই যে আরো অনেক কিছু আছে। আমরা রেভিনিউ, তাহলে আমরা জমির ট্যাক্স, সিনিয়রিটির কথা বলছেন, তো সেক্ষেত্রে আপনি তাহলে দোষটা দিব কাকে আমরা? না, এটা রাজনীতিবিদেরও দায়ী আছে, তো রাজনীতির দায়ী আছে, আমলারও দায়ী আছে। আমলারা তো শিক্ষিত লোক, এরা তো বিভিন্ন পরীক্ষা দিয়ে আসে। আমলারা এখানে সুঙ্গা ফুকাইতে ফুকাইতে রাজনীতিক হয়, কিন্তু সুঙ্গা ফুকাইতে ক্যাবিনেট সেক্রেটারি হওয়া যাবে না। তাহলে সেখানে ওনারা যদি ওটা স্ট্রিক্ট থাকে, ওনারা যদি বলে আমি ভালো পোস্টিং নেব না, ওনারা কেন করে? ওনারা কম্প্রোমাইজ করে যে তার ভালো পোস্টিংয়ের জন্য। ওনাদের তো ওএসডি হলেও একই বেতন পাবে, তাহলে ওনারা কেন সরকারকে খুশি হতে যাচ্ছে? তো এখন যদি কেউ যদি খুশি না করে, সরকার কিন্তু বাধ্য হয়, পলিটিশিয়ানরা বাধ্য হয় যে ওই আইনের মধ্যে থাকতে। কিন্তু তারা এইসব ফ্যাসিলিটিগুলি নেয়, আনডিউ অ্যাডভান্টেজ নেয়, আমলারও আনডিউ অ্যাডভান্টেজ করার ক্ষেত্রে আপনার যেটা হয় যে সবাই তো চায় যে পদোন্নতি পেতে। পদোন্নতি এক জিনিস, এই যে পদোন্নতির উপরে না, ক্যারিয়ারটা এগিয়ে যায়। শুনেন, পদোন্নতির জন্য না, যদি পদোন্নতি ক্যাবিনেট সেক্রেটারি বানায়, তারা যদি ওএসডি করে, সে রাজি হয় না, কারণ তার দায়িত্ব কমে গেলে তো তার জন্য আরো সুবিধা। আপনি দেখবেন ওএসডি হলে বেতন সব পাচ্ছে, গাড়ি পাচ্ছে, কিন্তু সে ওএসডি হইতে চায় না। আমি একবার রাব্বানি সাহেবকে বলছিলাম, বলছে জয়েন্ট সেক্রেটারি বলছে আমার অনেক কাজ, এটা সেটা। তো আমি যেহেতু উনি আমার একটা আত্মীয় ছিল, আমি ওনার রুম, আমি বললাম ওনারে ওএসডি করে দেন। পরে দেখা যাচ্ছে ফাইল নিয়ে আসছে কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টার মধ্যে ফাইল নিয়ে আসে। তাহলে তোমার যখন বেশি খাটতো তোমার ওএসডি করে দিই। আচ্ছা, এখানে আমি একটু মানে বিষয়টা হচ্ছে যে মূল এটা আমাদের রুটটা খুঁজতে হবে, যে আমলার যে সেম আমলা ধরেন ব্রিটিশ পিরিয়ডে যেটা ছেলে ভারতের এখনও আছে, যেমন আইএএস ইত্যাদি। এখন এইটা এত ইরোশন কেন হলো? মানে এটা ইরোশনের তো মূল কারণটা আমাদের খুঁজতে হবে। এটা যেহেতু মূল হচ্ছে যে পলিটিক্যাল সিস্টেম। আপনি যেটা বললেন যে রুলস, যে আপনার মোটর ভেহিকলস অ্যাক্ট বা এখন যে মোটর লাইসেন্সের আমি ওটা করছি। এইগুলি হতে যে সার্ভিস ডেলিভারি সিস্টেমটা, যেমন এখন সংস্কারের কথায় আসতে হয় এই প্রসঙ্গে। এখন যে সংস্কার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের যেটা কথা হয়েছে, তো সেই রিফর্মসের বিষয়টা কি? এখন যে এখানে তো আমরা বিদগ্ধ সব জ্ঞানীগুণী নিয়ে লোক নিয়ে আমাদেরকে সংস্কার কমিশন করা হয়েছে। সংস্কারটা কিসের জন্য প্রয়োজন এবং কোথায় প্রয়োজন, টার্মস অফ রেফারেন্সটা কী? এখানে দেখা গেলো যখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস রিঅর্গানাইজেশনে যখন এবারে হাত দিল, প্রথমে তারা দেখলেন কি করলেন, যে সার্ভিসের পদোন্নতি কীভাবে আসতে হবে, অন্য সার্ভিস হিসেবে অ্যাডমিন ক্যাডার অন্য সার্ভিস সঙ্গে কার কীরকম তুলনামূলকভাবে কার পদোন্নতি বেশি, তো শেয়ার কার কত কিছু হবে। দ্যাট ওয়াজ নট দ্য পয়েন্ট। মানুষের সার্ভিস যে পাচ্ছে না, কেন পাচ্ছে না সেটা আমাকে খুঁজতে হবে। এসি ল্যান্ড অফিসে ঘুষ দিতে হয় কেন? মানুষ এসে ঘুষ ছাড়া কেন কাজ হচ্ছে না? একজন আপনার মৎস্য কর্মকর্তার কাছে গিয়ে তার যে মৎস্যের যে ফিড কোথা থেকে পাবে, কিভাবে পাবে, সহজে পাবে কিনা, অথবা একজন কৃষি কর্মকর্তার কাছে ওখানে যে বীজ, ভালো বীজ সহজ দামে এবং ত্বরান্বিত মানে খুব তাড়াতাড়ি সার্ভিস ডেলিভারি যেটা, সেটা কিভাবে পাবে? সেটা তো আপনি যখন দায়িত্বে ছিলেন আপনারা তো জানতেন এই বিষয়গুলো ঘটে, আপনারা তখন ব্যবস্থা নিয়েছেন কিনা বা কি করেছেন? এখন আমি যেটা বলছি এটা তো ব্যক্তিগত বিষয় না, একটা আমি বলছি যে বিষয়ে বলছি, আন্ডার আমব্রেলা যেটা যে আইন কানুন নিয়ম কানুন যা ছিল আমরা তখন চেষ্টা করেছি। এবং ইনফ্যাক্ট তুলনামূলক যদি করেন তখন এবং এখন, ওই সময়ের কথা যদি তুলনা করেন, আমি যেটা বলছি যে ব্রিটিশ পিরিয়ডের সঙ্গে আমরা ভারতবর্ষের সঙ্গে তুলনা করেন এবং তার সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ, এই সমস্ত যে সার্ভিস ডেলিভারি প্রশ্নগুলো যে আপনি তুলনা করেন, ধীরে ধীরে সেটা খারাপের দিকে যাচ্ছে। এটা কারণ হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্টটা আগে থাকতে হবে এবং পলিটিক্যাল কমিটমেন্টের সঙ্গে সঙ্গে আইন কানুনও তো সেভাবে প্রণয়ন হবে। আপনি কি মনে করেন কিনা এই যে এখন আপনি সংস্কারের কথা বললেন, সংস্কার হওয়ার পরে, প্রশাসন সংস্কার হওয়ার পরে পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি হবে কিনা, এক, দুই নম্বর হচ্ছে তৈরি হলে আমলাদের নিয়ে যে আলোচনাগুলো আমরা করছি সেই জটিলতাগুলো নিরসন হবে কিনা? এখন এটা টু আর্লি টু কমেন্ট যে সমস্ত সংস্কার হচ্ছে সেই সংস্কারগুলি এখনও ইমপ্লিমেন্টেশনের টেবিলে এখনও আসেনি, এক। দুই নম্বর হচ্ছে আমি যেটা বলতে চেষ্টা করেছিলাম, যে সংস্কার যেভাবে শুরু হয়েছিল, যে অন্যান্য সার্ভিসের লোকজন অ্যাডমিন ক্যাডারের সঙ্গে কত শেয়ার হবে, কীভাবে পদোন্নতি হবে। সাপোজ একজন মৎস্য কর্মকর্তা অথবা একজন ইঞ্জিনিয়ার, ডক্টর, তারাও আসতে চায় এখানে, তাহলে তার পার্সেন্টেজটা কত হবে, ডেপুটি সেক্রেটারিতে এন্ট্রি পয়েন্ট হলে কীভাবে হবে, এটা নিয়ে শুরু হলো। আমার কথা হলে এইটা তো সংস্কার নয়, দিস ইজ নট এ রিফর্ম হবে যে মানুষের গরু দ্বারা আমাকে সেবাটা পৌঁছে দেওয়ার জন্য কি হবে। এখন আমাকে হিসাব করতে হবে যে সংস্থাপন মন্ত্রণালয় যেটা এখন জনপ্রশাসন বলা হয়, সেইটা তাদের চিন্তা করতে হবে কার টেবিলে কত ফাইল পড়ে থাকে, মানুষ কেন ঘুরে ঘুরে যাচ্ছে,
উনি যে বলতে চেষ্টা করলেন যে এটা শুধু পদোন্নতির জন্য, পদলেই যেটা হচ্ছে যে আমার বস কি করছে, পলিটিক্যাল বস, আমি সেক্রেটারি হবো কিংবা এডিশনাল সেক্রেটারি আছে, আমি কীভাবে সেক্রেটারি হবো, আমি সেই জন্য আমার মন্ত্রীর পিছিয়ে পিছিয়ে আমি ঘুরছি। আমার যে ডিউটি, আমি যে 10টার সময় আমি ঠিক অফিসে এসেছি কিনা এটা তো আমি চিন্তা করছি না। 10টা অফিসে আমাকে 10টায় আসতে হবে। আমার কাছে কোন কোন ফাইল এই আজকের দিনে আসবে, আমার রুটিন থাকবে, সেই ফাইলগুলো আমার ডিসপোজাল করার জন্য প্রায়োরিটি থাকবে, সেই প্রায়োরিটি অনুযায়ী আমি ফাইল ডিসপোজাল করবো। দ্যাট ওয়াজ দ্য সার্ভিস। এবং একটি মানুষের যেন, যেমন ধরেন একটা পাসপোর্ট করতে যান, অন্য দেশে যে পাসপোর্টগুলো, ব্রিটিশ পাসপোর্ট, আমেরিকান, সেখানে যে একই দেশে, আমাদের এই দেশে সয়ালিত কাজ হচ্ছে, তাদের কি সিস্টেমে দেখুন আপনাকে ডেট মেসেজ দিয়ে দিচ্ছে, আপনি সেখানে যাচ্ছেন, হাজির হচ্ছেন, সঙ্গে সঙ্গে উপরে যাচ্ছেন, আপনাকে লিখে দিচ্ছে আবার কত তারিখে কতটা সময় আসবেন। তা আমরা কেন পাচ্ছি না সেটা? আমাদের ফাইল ডিসপোজ হচ্ছে না, এখনও ঘন্টার পর ঘন্টা থাকছে, দিনের পর দিন, মাসের পর মাস ফাইল চলে যাচ্ছে। এবং সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি আপনার নাই। আপনার যে ফাইল, এই ফাইলটা যদি 15 দিনের মধ্যে যেটা হওয়ার কথা, সেটা যে 15 মাস হয়ে যাচ্ছে, এটা আপনি কার কাছে অ্যাকাউন্টেবল আছেন? উনি যেটা বলছেন যে জনগণের কাছে আপনার অ্যাকাউন্টেবল হতে হবে। যারা আমার দেশের মালিক, যাদের ট্যাক্সে আমরা বেতন পাচ্ছি, তার কাছে আমরা অ্যাকাউন্টেবল না। নোবডি ইজ অ্যাকাউন্টেবল, নাইদার দি পলিটিক্যাল নট দি আমলা, কেউ তো আমরা অ্যাকাউন্টেবল না। ওকে, আমরা আপনার কাছে আবার আসবো জনাব পাটোয়ারি। আপনার কাছে আমি এর আগে যে প্রশ্নটি রেখেছিলাম, যদি আপনি সেই প্রশ্ন নিয়ে আমি ওটা বলছি, একটু ওনাকে বলি, যখন আমাদের তো আমলা শুধু আমাদের দেশে নেই, ওয়ার্ল্ডের অনেক জায়গায় আছে, সভ্য দেশে আছে। আপনি দেখেন ওখানে কিন্তু একটা টেলিফোন করলে আপনার ওয়াশার লাইন দিচ্ছে, টেলিফোন লাইন দিচ্ছে, গ্যাসের লাইন চলে আসছে। এখানে আপনাকে ঘুরতে হবে তাদের পিছনে, সিস্টেমটাও এরকম করে রাখছে। তারপর এখন এখানে দেখেন উনি যে বলছেন যে আমরা কমিশন করছি, মেন্টালিটি মানুষের মানুষতাত্ত্বিক যদি সংস্কার না হয়, তাহলে যত সংস্কার করবেন, আইন করবেন, একটা কাজ ওয়ার্ক করতেছে না। আমরা তো সংস্কার কম করলাম না। আর সংস্কার যে করা হয়েছে, এটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ করে না, জনগণের অনির্বাচিত লোকে করছে, যার কোনো দেশের লোকের সম্পর্ক নাই। সে বিদেশে চলে গেছে, বিদেশে যাই ওখানে বিয়ে করছে, পাসপোর্ট নিয়েছে, তার সে কী সংস্কার করবে? প্রথমত বিসমিল্লাহ গলত, আপনি যেরকম লোক রিড করবেন তার তো আউটপুট আসবে। কিন্তু এখন দেখা যায় যাদেরকে সংস্কার করা হয়েছে তারা পরিবারে সংস্কার করতে পারে না। আমি ইতিপূর্বে বলছি, এইখানে সংস্কার, আমি নাম মেনশন করতে, আপনি কাদের কথা বলছেন একটু? আমি এই যে সংস্কার কমিশন যাদের হয়েছে, তাদের অথরিটিটা কোথায়, কোন অথরিটি তারা করতেছে? তারা জনগণ নির্বাচিত? তারা কি ম্যান্ডেট নিচ্ছে, রেফারেন্ডাম নিচ্ছে? এটা তো আপনি কি মনে করছেন যে তাদের পক্ষে যেই প্রত্যাশা দেখানো হচ্ছে? আচ্ছা, আপনি একটা কথা বলি আপনারে, আপনি তো গাঁজা খাইয়ে তো সিগারেট খাওয়া বন্ধ করতে বলতে পারবেন না। যাদের বানাইছে তাদের ফ্যামিলিতে সংস্কার করতে পারে নাই, পরিবারের মধ্যে একমত হইতে পারে নাই, বউ তালাক দিচ্ছে। তারপর বিদেশে গেছে, যেখানে বিয়ে করছে সেখানে সেই বউ তারা তালাক দিচ্ছে, তারা দিচ্ছে আমরা সংস্কার পার্টি নিয়ে আসছে। এখানে দেশের লোক কি পছন্দ হয় না? ওই বাইরে থেকে ডাবল পাসপোর্ট দিয়ে নিয়ে আসে, কী বলবেন আপনি? এটা আপনি যেরকম লোক রিক্রুট করবেন সেরকম আউটপুট পাবেন। আপনি ল্যাংড়া খোড়াকে দিয়ে কি অলিম্পিকে জিততে পারবেন? তো ল্যাংড়া খোড়াগুলো নিয়ে আসছে সব। এর মধ্যে অনেকে আছে যে চাকরিচ্যুত হয়েছে চুরি করার দায়ে, সে অ্যাডভাইজার। এখন আমি কতবার বলবো না, শত্রুতা কত করবো? এখন আমি নাম মেনশন করতেছি না, যদি কেউ চ্যালেঞ্জ করে আমি নাম বলবো, পেপার দেখাই দেবো মিডিয়াতে। তাহলে এগুলি কেন? এটা তো পলিটিক্যাল লোকেরা করে, সেটা ঠিক আছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে শ্রদ্ধার সহিত স্যার বলছি আপনাকে, আপনি জানাই দেখেন তো, নাহলে আপনি আমাকে এটার জবাবদিহিরাও তা আনেন আমি যে মিথ্যা কথা বলছি কিনা। তাহলে আপনি কেন এগুলি, আপনার কাছে তো এটা আশা করেন, আপনি তো কোনো রাজনীতি করবেন না। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে চিফ অ্যাডভাইজার সাহেবের কাছে অ্যাপিল করতে চাই, সেটা হলো যে আপনি তো রাজনীতি করবেন না, আপনি তো আপনার ডান হাত বাম হাত ঠিক করে আমরা সব খুঁটি তৈরি করার কোনো দরকার নাই। তাহলে আপনি এই কাজগুলি কেন করছেন? আপনি যারা এই দেশের নাগরিক, এই দেশে দেখেন আমরা সুখে দুঃখে আমরা আসছি এই দেশে, তাহলে এই দেশে যারা ডুয়েল পাসপোর্ট নিয়ে আসে তারা কালকে অসুবিধা হলে তারা চলে যাবে। তো তাদের দিয়ে তারা আমার জনগণের কি সংস্কার করবে? তাহলে এখন যারা ধরেন সংস্কার বলছে, এগ্রি করি, কারণ এটা হচ্ছে। আচ্ছা, তারপর আসেন দেখেন এখানে আপনি আইন কোনো ব্যবসা, যদি আমার মেন্টালিটি ঠিক থাকে, আমি যে জনগণেরকে যে সার্ভিস ডেলিভারি করব, তাহলে এইগুলো অটোমেটিক্যালি আমি করব, এগুলি লাগবে না। আর উনি এটা কঠিন কি, এখানে তো বিমান আবিষ্কার না, এটা ফাইলে বলো যে অ্যাপ্রুভ হয়েছে, এত নম্বর দ্বারা এটা অনুমোদন দেওয়া গেল অথবা অনুমোদন দেওয়া গেল না। কারণ উনি সহকারী সচিব থেকে ক্যাবিনেটের মধ্যে একই কাম করতে, একই নেচারের। এ তো মুখস্থ। যেমন আমি গাড়ি ড্রাইভ করি, আমি যেমন অসুবিধা আমি চোখ বন্ধ করে চালাইতে পারি, কারণ আমি চালাতে আমার এক্সপার্ট অতটুকু হয়ে যায়। তো উনি ক্যাবিনেট সেক্রেটারি হয়েছে কিসের ভিত্তিতে? ওনার তো পারফরমেন্সগুলি দেখে তো দেওয়া হয়েছে, এসিআর দেখে দেওয়া হয়েছে। তাহলে ওনার এই অফিসিয়াল ক্লারিক্যাল ওয়ার্কগুলি কেন এত দেরি লাগবে? তাছাড়া আরোগুলি প্রতিটা ক্ষেত্রে আপনি এই সরকার তো আসা এটা দেখাতে পারতো যে আমরা এখন গাড়ি, আপনি দেখেন আপনি কেউ নাম ট্রান্সফার করতে চান, নাম 1.5 লক্ষ টাকা লাগতেছে নাম ট্রান্সফার করতে, আপনি থেকে আমি গাড়ি কিনলাম 10 লক্ষ, কোন যুক্তিতে? তারপরে রোড ট্যাক্স নেওয়া হচ্ছে, রোড রোড তো 2 বছর তো ওই করোনার জন্য কেউ গাড়ি বাইর করে না, তাহলে ও তো কেনার সময় গড়ে গেছে। আমি দেখেন
একবার যখন আমি প্রথম সরকারকে বললাম যে রেডিওতে আগে দেখেন রেডিও টেলিভিশন লাইসেন্স লাগতো, আমি বলছি ভাই এটা কিনার সময় করেন, মানুষকে কেন হ্যাসেল, কেন মানুষকে এত অসুবিধা করবেন। পরে ওই সময় কর্তৃপক্ষ এটা আমার এই প্রস্তাবটা নিচ্ছে, নেওয়ার পরে সেইখানে কিন্তু এখন রেডিও টেলিভিশন কিনতে কোনো পয়সা দেওয়া লাগে না, আগে তো লাইসেন্স নিতে হতো, মনে আছে, বিটিভিতে নেওয়া হতো। তাহলে এই যে লোকজন লাইন ধরে যাবে, বিআরটিতে আমি গাড়ি ট্রান্সফার করবো, নবায়ন করবো, এখানে আমি একটা নাম্বার দিয়ে দিবে বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 00 এত একটা বলে দিল একটা নাম্বার, আমি পোস্ট অফিসে করবো, দোকানে করবো, আমি মোবাইলের ভ্যাকসিন লোড করতেছি না। তার এইগুলি এইসব কিছু সংস্কার হয় না। কী সংস্কার করছে? শিক্ষার কোনো সংস্কার নাই, আইন কমিশনের কোনো সংস্কার নাই, বিচারক নিয়োগ করবে। দেখেন আপনি, আমরা এই বিষয়ে আপনার কাছে আবার আসবো। জনাব আব্দুল হাবীব, আপনি বোধহয় কিছু যোগ করতে চেয়েছিলেন। আমি যোগ করতে চাইছি, ওনার সঙ্গে এগ্রি করছি আমি, যে এটা কেন হচ্ছে না, সেটা উনি কিছুটা হিন্ট দিয়েছেন যে আমাদের হচ্ছে কি মোরালিটি, মানে মোরাল যে সাপোর্ট, মানে এর সঙ্গে আর একটা পয়েন্ট অ্যাড করেছেন যে শিক্ষা কমিশন, শিক্ষার কোনো রিফর্মস, এগুলি আমি ইদানিং আমি একটু নির্বাচন করব সেই আশায় কিন্তু গ্রামে গ্রামে যাচ্ছি, এবং আমার কিন্তু ফোকাস এবং ইয়েটা হচ্ছে এমফাসাইজ আমি করছি এই শিক্ষার উপর। সেই জন্য প্রাইমারি স্কুলগুলো আমি ভিজিট করছি, হাই স্কুলগুলো ভিজিট করছি, তাদের লেখাপড়ার মানগুলি দেখতে চাচ্ছি, এবং নারী শিক্ষার জন্য আপনার উইমেন্স যে কলেজগুলি আছে, স্কুলগুলি, সেখানে আমি দুঃখের সঙ্গে বলতে পারছি যে প্রাইমারি স্কুলগুলিতে। হালিম ভাই একটু আমি একটা কথা ভুলে যাবো গা। তারপরে দেখেন মালদ্বীপের প্রেসিডেন্ট, মালদ্বীপের অ্যাম্বাসেডার, বাংলাদেশের অ্যাম্বাসেডার নেওয়া হয়েছে, ফাস্টফুডের দোকান করতো, একটা 32 বছরের ছোকরা, ওখানে কিন্তু বিমান বাহিনীর প্রধান ছিল, তারে সরাইয়া তার রিপ্লেসমেন্ট দিল কাকে, একটা ফাস্টফুডের দোকানে চাকরি করতো, তাকে বিদেশ থেকে নিয়ে আসে দিয়েছে। তাহলে এটা তো পলিটিক্যাল গভর্নমেন্টটা করে, যার জন্য তো আমরা তাড়াইলাম পলিটিক্স। তাহলে এখন ইউনুস গভর্নমেন্ট সাহেব এখন কেন করতেছে? যার কোনো এক্সপিরিয়েন্স নাই, ফরেন রিলেশনের উপরে কোনো লেখাপড়া নাই। আচ্ছা, আমরা দেখেন ক্যাবিনেট সেক্রেটারি, আমার বন্ধু অবশ্য এরা, ওনার সম্বন্ধে আমি তখনও টেলিভিশন হয়েছে, তারা বলছে শেখ আব্দুর রশিদ কথা, এখন বর্তমানে ক্যাবিনেট সেক্রেটারি, তারে বলা হলো যে সে প্রথম ব্যক্তি হয়েছে, তারে কিন্তু দেয় না প্রমোশন কেন দেয় না? সে একটা জেলখানার মধ্যে কয়েদিদেরকে যখন তাদেরকে কাউন্সেলিং করা হয়, তাদের যখন সাজা 2 বছর 3 বছর সাজা হইলে, তখন বাড়ি চলে যাওয়ার সময় একটা আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিদায় করা হয়, কারো সেলাই মেশিন দিয়ে করে, ওনাকে ওখানে চিফ গেস্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি চিফ গেস্ট করার কথা ছিল হোম মিনিস্টারকে, হোম মিনিস্টার আদারওয়াইজ ব্যস্ত থাকাতে ওনাকে আর নেয় নাই। হোম সেক্রেটারিকে বলা হলো, উনিও কাজ ছিল, তখন এডিশনাল সেক্রেটারি ছিল রশিদ, তখন রশিদ সাহেবের বলে তুমি যাই করো, কিন্তু সেখানে মন্ত্রণালয় কিন্তু ডেটটা বলে নাই, সেখানে জেল হত্যার দিন ওরা অনুষ্ঠানটা করছে, সেটা দায়িত্ব হলো ব্রিগেডিয়ার জাকিরের, কারণ ব্রিগেডিয়ার জাকির হোস্টে তো ডেট ঠিক করবে কোন কী হয়েছে, আর ওই সময় জেল হত্যা দিবস পালনও করা হইতো না, এই কারণের জন্য তারা প্রমোশন দেয় না। কেউ ওই যে করছে আপনার বেলায়েত, আমাদের ভাই, ওই যে আনোয়ার হোসেনের ভাই, তাহেরের ভাই, বেলায়েতের যাইয়ে বেলায়েতে ওখানে কম্বল সাপ্লাই দিত, কম্বলের কোয়ালিটি খারাপ, রশিদ সাহেব ওই জেলখানা দেখতো, তো তার এডিশন তখন ওটার বাধা দিয়েছিলেন। যখন শেখ হাসিনা চলে আসলো, হাসিনার সাথে বেলায়েতের ভালো সম্পর্ক, সে যাইয়ে বললো যে জানেন জেল হত্যার দিন সে অনুষ্ঠান করতেছে, আরে জেল হত্যার দিন তো তুমি অফিসিয়ালি পালন করো না, রশিদের কোনো দোষ নাই। পরে আমি এটা নিয়ে অনেক করছি, আমি মিডিয়াতেও কথা বলছি, কথা বলার পরে রশিদ সাহেব আমাকে খুলনা থেকে টেলিফোন করছে, আপনার বলেন, আমি আপনার তো ফেভারিট চাই না, তো আপনার আমি জানাবো কেন, আমি মনে করছি এটা অন্যায়, সেই জন্য কারণ আছে, আমি এটা বলার কারণ আছে, সেটা হলো যে কারণ একটু শেষ করে দিয়ে, কারণ নাহলে এটা ধারাবাহিকতা থাকবে না। ওইটা হয়েছে কি, তখন ওনাকে বলা হয়েছিল যে যেতে বঞ্চিত করা হয়েছে, এখন তারা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে, প্রমোশন দিয়েছে, জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত ছিল, জয়েন্ট সেক্রেটারি এখন তারা ক্যাবিনেট সেক্রেটারি করে, বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি প্রমোশন দিয়েছে, ঠিক আছে, এটা তারা বঞ্চিত করতে দিয়েছে। তো আপনি কি করলেন যে একটা মেধা সম্পন্ন যে তার যোগ্যতায় সে প্রথম হয়েছে তারে করছেন, এখন আপনার হাত দিয়া রিয়াজ হামিদুল্লাহ ফার্স্ট ব্যক্তি ফরেন সেক্রেটারি, তারে না করে 7 নম্বর লোকের ফরেন সেক্রেটারি করলেন, তাহলে এটা কেন করলেন? ওই সময় আপনি করে তারে প্রাইজ দিলেন, রিটায়ার করে বাড়ি চলে যাওয়ার পরে ক্যাবিনেট সেক্রেটারি বানালেন। তো এখন আপনি যে রিয়াজ হামিদুল্লাহ প্রথম হয়েছে, অল সার্ভিসের মধ্যে ফার্স্ট হয়েছে রিয়াজ হামিদুল্লাহ, এখন তার ইন্ডিয়া অ্যাম্বাসেডার করা হয়েছে। এখানে আমি বলছি একদিকে ওটা পুরস্কৃত করতেছে, আবার নিজে করতেছে এই কাজ। আচ্ছা, আমরা একটু শুনে আসি। আমি কোনো ব্যক্তিগত উদাহরণ হিসেবে আলোচনা করতে চাচ্ছেন, উদাহরণ ঠিক আছে, আপনার সঙ্গে আমি এগ্রি করছি যে এই সমস্ত, নাকি আমি মিথ্যা কথা কি বলেন? আমি যে কথাটা বলছি যে আমাদের মূল কাজ হচ্ছে যে মোরালিটি, যেটা শিক্ষা আমাদের, সেখানে তো আমরা যে মোরালিটি শিখেছি, তার থেকে আমি বারবার বলছি যে আমরা অনেক ইরোড করেছে, অনেক, যার ফলে এখন হচ্ছে যে প্রাইমারি স্কুলের কথা যে বলছে, আমি সেখানে যে দেখছি যে প্রাইমারি স্কুলে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, একমাত্র বইটা দেখবে যে বিগত সরকারের সমস্ত যে বইগুলি করা হয়েছে, বইগুলি পাতা দেখলে, এবং ওর মধ্যে অনেকগুলি বই আছে, ওই বইয়ের প্রিন্টের মধ্যে ভুল, অসংখ্য রকমের ভুল রয়েছে। আচ্ছা, এখন যে টিচার যারা আছেন, তারা তো ধরেন 1 খণ্ড জমি পেয়ে দিয়েছিল, জমি দেওয়ার পরে ওইখানে উনি 3rd ডিভিশনে পাস করুক বা ইন্টারমিডিয়েট পাস করুক, যা কোয়ালিফিকেশন সঠিক ছিল কিনা তাও জানা নেই, কিন্তু তার কোয়ালিটি অফ এডুকেশন সেটা পরীক্ষা করা হয় নাই, উনি শিক্ষক হয়েছেন।
তো প্রাইমারি স্কুলের শিক্ষক এবং ওই শিক্ষক যার কোয়ালিটি অফ এডুকেশন আমরা পরীক্ষা করে দেখে নিই, উনি কিন্তু শিক্ষা দিচ্ছেন আমাদের এই সন্তানদের, এবং ওই সন্তানদের কোয়ালিটি অফ এডুকেশন যেটা হচ্ছে, তারাই তো এখন আমরা ইঞ্জিনিয়ার হয়ে এখন আমরা ধরেন ডক্টর হচ্ছে, সচিব হচ্ছেন, তারাই তো আমরা হচ্ছি, এডিশনাল সেক্রেটারি, কৃষি অফিসার হচ্ছে ইত্যাদি। মোরালিটি যে বিল্ড আপ হবে ওখান থেকে, তাদের যে সদা সত্য কথা বলিবে, সেই সদা সত্য কথা কি বলানো হচ্ছে কেন, ওই শিক্ষক করছে কিনা, এবং সে গার্জিয়ানদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে কিনা, সেগুলিতে কোনো সেই শিক্ষা ব্যবস্থা সেটি নেই। এবং রিফর্মসের কথা যেটা বলছেন সেটা প্রয়োজন ছিল সেখানে শিক্ষা ব্যবস্থায়, যে এখানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত একটা ওভারওয়েলিং অফ দ্য এডুকেশন সমস্ত কেন্দ্রে এটা হওয়া উচিত ছিল। এবং মোরালিটির উপর পৃথিবীর অন্য অন্য জায়গায় যে অ্যাডমিনিস্ট্রেশন কথা বলেন, সেখানে জাপানে বলেন, কানাডায় বলেন, আপনার পাশে তো সিঙ্গাপুরে যেখানে তাদের আসল কথা তো আইন তো এখানেও আছে, সিঙ্গাপুরেও ছিল, ইমপ্লিমেন্টেশন অফ দ্য মোরালিটি। ওরা মোরালিটি বলতে, যে লি কোয়াং প্রথম বলছেন, যে ওনার জীবনীতে আমি পড়েছি, যে উনি যখন গ্রাম থেকে আসছেন, ওই ঠেলাগাড়িতে উঠে আসছেন, কয়েকটা মাত্র লিফট সারা শহরে ছিল, এবং একটা লিফটে উঠে দেখে যে ওনার লোকজন ওর মধ্যে মলত্যাগ করেছে, মানে এরকম স্টেজ ছিল। কিন্তু এই মোরাল বোস্ট আপ করার ফলে যে তোমার লিফটের মধ্যে মলত্যাগ করার মতো জায়গা নয়, সেই মোরালিটি তাদের শিক্ষা দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আইন করেছে, আইন ইমপ্লিমেন্ট করেছে। এবং এখনও আমরা এই দেশে বাসের থেকে ওটা থুতু ফেলি, ইংল্যান্ডে যখন যাই তখন আমি থুতু ফেলি না, এটা হলো মোরাল শিক্ষা। আমার সেই জন্য আমি বলছি যে আমাদের প্রাইমারি শিক্ষা, হাই স্কুলের শিক্ষাগুলি এমন হওয়া উচিত যে ছোটোবেলার থেকে আমরা ভালো কোনটা মন্দ সেটা আমরা শিখে আসি। এবং আমি ডক্টর হই, ইঞ্জিনিয়ার হই, সচিব হই, আমি যেন বুঝি যে এটা ভালো, জনগণের জন্য ভালো, আমার নিজের জন্য যেটা ভালো, জনগণের জন্য সেটা ভালো, সেইটা করতে হবে। তা আমাদের বেসিক রিফর্মটা প্রয়োজন ছিল এটা। সেই দুঃখের বিষয় যে আমাদের রিফর্মগুলি সেইভাবে যাচ্ছে না, গতানুগতিকভাবে। রিফর্মতে যে রিফর্ম হচ্ছে এটা তো গতানুগতিক এমনি হতো, এটা তো। আপনার কাছে আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার যিনি একান্ত সচিব জনাব আব্দুল সাত্তার, তিনি একটি মন্তব্য করেছিলেন যে 8 জন উপদেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেছেন যে তাদের ব্যক্তিগত দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। এটি নিয়ে আপনি কিছু বলতে চান কিনা? দেখেন, আমি আগে বলেছি যে আমি ব্যক্তিগত কারো কোনো বিষয়ে কমেন্ট করতে চাই না, যদিও বিএনপির মহাসচিব বলেছেন যে এটা ব্যক্তিগত মন্তব্য। আমি পত্রিকায় দেখেছি যে এটা, এবং সেটা উত্তর কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। এবং যিনি এটা বলেছেন উনি তো পলিটিক্যাল কোনো ব্যক্তি নয়, উনি একজন কিন্তু সরকারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে না, উনি, আমি যেহেতু জাতীয়তাবাদ দল করি, এখন আমার যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উনি উত্তর দিয়েছেন, উনি বলেছেন যে এটা তার ব্যক্তিগত এটা, এবং এইটা অশোভনীয় বটেই, যে মানে যারা ধরেন ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে যে কোনো নাগরিক কমপ্লেইন করতে পারে, কিন্তু স্পেসিফিক অভিযোগ থাকলে সেটা করতে পারে। এখন ধরেন দুদক আছে, যেহেতু উনি অভিযোগ করেছেন, প্রমাণ আছে বলেছেন, সেক্ষেত্রে তারা কোনো সরকারের পক্ষ থেকে তদন্ত করার বা দুদকের কোনো কার্যক্রম দেখতে পাচ্ছেন না? যদি দুর্নীতির কারো কাছে স্পেসিফিক অভিযোগ থাকে, সেটা তো দুর্নীতি কমিশন আছে, তারা অভিযোগ প্রমাণ করবে, তদন্ত করবে, অ্যাকশন নেবে। কিন্তু এই ব্যাপারে যেটা পার্টিকুলার আপনারা যেটা প্রশ্ন করছেন, সেটা মহাসচিব উত্তর দিয়েছেন যে ওটা তার ব্যক্তিগত বিষয়। দল থেকে তাদের দল বলছেন, মহাসচিব বলছেন যে উই হ্যাভ অল দ্য রেগার্ডস, আমাদের চিফ অ্যাডভাইজার যা আছেন এবং অন্যান্য অ্যাডভাইজার প্রতি আমাদের আস্থা আছে, এবং তাদের প্রতি আমার অনার, আমাদের সম্মান আছে। সুতরাং এই ব্যাপারে উনি ওনার সঙ্গে ডিফার করেছেন, শুধু এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নাই। আপনি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছেন, আপনার দলের কথা বলছেন, কিন্তু আমি জানতে চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে আসলে এত বড় একটা অভিযোগ, এটা তো ছোটখাটো বিষয় না। আমি যদি আপনি কিছু বলতে চান এই ব্যাপারে। আমি বলি, শুনেন, উনি যে বলছেন মোরালের কথা, যে এটা আমরা নিজেরাও লিখছি, সদা সত্য কথা বলবে, ঠিক আছে, কিন্তু এইবারই এরা তো আমলা ছিল না, হাসিনুর রহমান তো আমলা ছিল, ইরশাদুর রহমান আমলা ছিল, এখানে নবীর জীবনী বাদ দিয়ে গরুর জীবনী ঢুকাইছে এখানে। তো একটা লোক ছিল না এটা বলার, যে আমি নবীর জীবনে গরুর জীবনে কী করে ওঠে নবীর জায়গায়। আর ওই যে এখন ওরা তো করে গেছে, তাহলে এখন এরা পানিশমেন্টের আওতায় আসবে না, না আসলে তো সবাই একই কাজ করবে। তো ওই লোক কী করে করলো, তার তো এখন আইনে তার জেলে ঢুকানো উচিত, যে তুমি নবীর জীবন বাদ দিয়ে তুমি কেন করে কারিকুলামের মধ্যে কীভাবে ঢুকাও, কতটুকু ডেয়ার চিন্তা করে। আমি তো তারপরে সে কথাই তো বলছি, আমি বলতেছি। তারপরে দেখেন আপনি, বিমান বাহিনীর প্রধান সে গড়ি চুরি করছে, মামলা করেছে, যে ওসি করছে, সে ওসিটা এখন জেলখানা পাঠানোর কথা না। বিমান বাহিনীর প্রধান যদি হেলিকপ্টার চুরি করতো, তা আমরা মন্তব্য করতাম যে এটা করছে। বিমান বাহিনীর প্রধান গড়ি চুরি করতে যাবে কেন? দেখেন কীরকম অবস্থা। তারপরে খোকা সাহেবের বসে চামচ চুরি করছে, এসান হলো মিল বেনেটিভ এগ চুরি করছে। তো ওসি তো একজন সরকারি কর্মকর্তা ছিল যে এটা মামলাটা করছে, তো তারে কেন বিচার করতে আওতা আনছে না এখন? আগে নাহলে এটা হয়েছে। এটা গেছে 1 নম্বর। 2 নম্বর হলে যে শুধু মেন্টালিটি না করলে আইন দই কী হবে? ওই যে লোকটা এখানে গরুর রাসন আনছে নবীর জায়গায়, তার কত দেখেন মানুষ, এই তো মুসলমান,
তাহলে এটা আনবে। মুসলমানরা যে কোনো ধর্ম একটা সে গুরু আসে কী করে একটা ধর্মীয় নেতার উপরে বা নবীর উপরে যাই ওই জায়গায় কী করে রিপ্লেসমেন্ট হয়, এগুলো বিচার আওতা আসছে না। ওই যে ভ্যানিটি ব্যাগ চুরি করছে মিলন সাহেব, তার নামে মামলা করা হয়েছে। তো মিলন সাহেব যে মামলাটা নিচে তারা তো অ্যারেস্ট করা উচিত ছিল, বিচার হচ্ছে না। তো এখন আপনি যে বলতেছেন আর ইনি এই মোরালিটি যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে আপনি যতই এখন এই যে উপদেষ্টাদের নিয়ে যে অভিযোগ সেটা আসতেছে আমি শুনেন। মনে করেন সাত্তার সাহেব বলে নাই, সাত্তার সাহেব অফিসার্স ক্লাবে যে বলছে ওর পাশে ছিল ক্যাবিনেট সেক্রেটারি, উনি বলছে ওনার পাশাপাশি, ওরা দুইজনে বেসমেট। উনি ছিলেন আগে ফিশারি ফ্যামিলি প্ল্যানিং অফিসার ছিল সাত্তার ওখান থেকে আসি 82-তে আসে ঢুকছে। ঢোকার পরে ওনার মেধাতে রশিদ সাহেব ফার্স্ট হয়েছে, উনি সিরিয়াল আরও নিচে আছে। যাই হোক, তখন ওনারা কিন্তু বেসমেন্ট, দুজন পাশাপাশি বলছে। উনি আবার ওনার চেয়ার থেকে উনি এটার প্রতিবাদ করছে। আমরা যদি এগুলি বাদও দিই তাহলে জনপারসেপশন কি আমাদেরকে নবী পয়গাম্বর আমাদের এখানে তারা দুধে দোয়া তলসি পাতা কিছুই করতেছে না, না গুলো ওখানে গেছে কি জন্য? জামালার মধ্যে যায় কেন? রাজনীতিবিদরা কেস কাছারি এত কিছু ফেস করে কেন? সেখানে বাড়তি ইনকামের জন্য তো তাদের সাইকেল দিয়ে শুরু করছে, পরে থেকে পাজারও চালাচ্ছে। আমরা নিজেরা যেরকম দেখছি আমরা ওইভাবে আছে, আমরা ওই গাড়ি চালাচ্ছি, পাকিস্তানের মধ্যে চালাচ্ছে, এখনও চালাচ্ছে। আমাদের ব্যবসা করার পরে আমাদের তরাক্কি হচ্ছে না। তো এখন ব্যাপার হচ্ছে যে এনারা যে বলছে উনি বলছে কি জন্য এখানে দেখেন সাত্তার বলছে যে কথা, সাত্তারের কথাটা আমি সমর্থন না করলেও এমনি যদি আমি কারো কথা না শুনি তাহলে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি না পিএসের কাছে 200 কোটি টাকা পাওয়া যাচ্ছে, আমরা দেখতেছি না কুমিল্লাতে কি কি করতেছে, এগুলি দেখতেছি তো আমরা। আচ্ছা, তারপরে অভিযোগ আসছে কিন্তু কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত কিছু তো কেউ ঘুষ দেওয়ার সময় মানি রিসিপ্ট নেয়, আমরা সেটা প্রমাণ করবে কেউ? আমরা যে ঘুষ কেউ দেয় সে কি রসিদ দেয় নাকি? আমি তদন্তের কথা বলছি, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। তদন্ত তো করবে কি? তদন্ত এক সরে আরেক সরে তদন্ত করলে তদন্ত কি বাইরে? আপনি কি ঢালাভাবে সবাইকেই না সর না, এক্সেপশন তো আছে, ওনাদের মতো লোক এক্সেপশন আছে না। এক্সেপশন না থাকলে তো দেশ চলতো না, সব যদি সর হইতো, সেটা তো আছে। কিন্তু বেশিরভাগ তো এখন এটা হয়েছে। আপনি একটা কাঁঠাল বাগানে যদি দেখেন যে 80টা কাঁঠাল বাগান 20টা যদি খেজুর হয় তাহলে কাঁঠাল বাগান বলে, খেজুর বাগান বলে না। তো যেহেতু প্রশাসনের বেশিরভাগ সংখ্যক এই কারবার করতে আছে, নাহলে ওরা পিছিয়ে দৌড়াবে কেন? কেন রাজনীতিবিদ দৌড়াবে? আমরা ফাইলে কি আছে আমি সেটার উপর কথা বলবো, আইনের কথা বলবো, লিখে দেবো আমি। যাই হোক, আমি একটা উদাহরণ দিই, এরকম অফিসার তো আছে, যেমন ফিরোজ ল্যান্ড রিফর্মের এখানে ল্যান্ড রেকর্ডের এখানে ছিল, তখনকার মন্ত্রী ল্যান্ড মিনিস্টার বললো যে একটা জায়গা দিয়ে দেওয়ার জন্য। উনি ফাইলে বললেন যে একটা মানে পতাকা ক্যারি করার লোক কি করে একটা সরকারি সম্পত্তি দিয়ে যাওয়ার জন্য সুপারিশ করতে পারে, এটা ভবিষ্যৎ রেকর্ডের জন্য রাখা হবে। ফাইলের মধ্যে লিখছে এটা ফিরোজ বাড়ি বরিশাল। এই দেখেন ওই সংস্থাপন মন্ত্রণালয় ছিল 79-এর, আসলে তারপরে আসার পরে মন্ত্রীদেরটাকে বলেছে যে আচ্ছা আপনারা বলছি দিলে বা না দেবেন, রেকর্ডের মধ্যে রাখছেন। বলেন কি স্যার, রেকর্ডে রাখবো না? একটা পতাকা ক্যারি করে যারা জাতির পতাকা দিছে, এই পতাকারে যারা দিছে তারা বইবারে দিয়েও সক্ষ দিই। তো তুমি এখানে আপনি বলছেন জমি দিয়ে দিতে, রাষ্ট্রের জমি বিনা টাকায় আপনার লোকের আত্মীয় স্বজন। তো এটা রেকর্ডে রাখলাম যে ভবিষ্যতে এটা রেকর্ড থাকুক যে এই মন্ত্রী এরকম করতে পারে, এরকম যখন লোকের আমরা মন্ত্রী বানাচ্ছি, তাহলে সেটা তো আছে, এরকম লোক তো আছে। তারপর তার প্রমোশন তোফাইল সাহেব বলছে, তোফাইল এলাকাতে ডিসি ছিল বরিশালে, বললো যে আমার সিলটা পর আগে কিছু মাইরা দেন। বলে স্যার হোয়াট টকিং, আমি সিল মারবো কেন? আমি আপনার সুবিধা করে দেবো, আমি তো রাষ্ট্রের টাকা জনের টাকা আপনার সিল মারার জন্য। তোফাইলে আমাদের আওয়ামী লীগের তোফাইল সুবিধা করে দেওয়াটাও কি আসলে ওনার বলার না? সে উনি বলছে সিল মার আগে কিছু সিল মারে রাখার জন্য। মানে আপনি যেটা বললেন এটা এই দেশে ধরেন সেটাও তো বলার এখতিয়ার ওনার আছে। এখতিয়ার তো নাই, সেই কথা তো। তারপরে এই যে রেয়ার অফিসার আছে তারা প্রমোশন, সে এডিশনাল সেক্রেটারি চলে গেছে, সে চুক্তিও পাচ্ছে না। এখন চুক্তি করছে তো ওই ধরনের লোক করে যারা খাইতেছে দিতেছে। আমরা করতে চাই আপনি যদি আপনি এক মিনিট বলে শেষ করুন। শুনেন, প্রশাসনের ব্যাপারে আমি অনেক কিছু বলতে পারি না, কারণ সবগুলো আমার বন্ধু। আমি আপনি যে বললেন আপনার বন্ধু, আপনি বলতে পারেন না, তো সেটাও তাহলে আমরা আসলে সিস্টেম থেকে কি করব? কত জন শত্রু বানাবো আমি? প্লিজ কল আছে তারা কেন বানাবে? আপনি যেটা বলছেন আর কি। ওকে, এক মিনিট বলে আমরা শেষ করি। ওকে, আমার কথা আচ্ছা, আপনি যে ভোটের কথা কি জন্য বললেন? আচ্ছা, আমরা একটু এখন বর্তমান যে সরকার এসেছিল আমাদের তাদের প্রতি অনেক বড় আশা ছিল যে বিগত সরকার যে করেছেন যে দুর্নীতিকতায় বেশি যায়, হাজার হাজার কোটি টাকা বাইরে চলে গেছে, যারা নিয়ে গেছে তাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে অনেকেই। তো এখন যারা সুযোগ করেছে তাদেরকেও ধরা দরকার, যারা চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনা, এবং এই দেশ থেকে যে জনগণের যে টাকা যেগুলি অর্থ যে চলে গেছে সেই অর্থগুলি যদি দুর্নীতির অর্থগুলি যদি দেশের যে শিল্প কারখানা যদি হতো তাহলে আজকে যে বেকারের অবস্থা, যে বেকারত্বের যে অবস্থা সেটা কিছুটা হলেও মানে আপনার উপশম হতো। এই জন্য আমাদের কথা হচ্ছে আমাদের যে মরালিটি যে ডেটোরিয়েট করেছে সে মরালিটি ফিরে আনার জন্য আমাদের সংস্কারগুলি হওয়া উচিত। ওই এডুকেশন, যদি বিচারের কথা উনি বলেছেন, বিচার একমাত্র শিক্ষাটা যদি ঠিক করা যায়, আমাদের বেসিক এডুকেশন যদি ঠিক হয় তাহলে আমরা বিচারও যারা হোক বিচার করতে তারাই হবে।
তারাই ইঞ্জিনিয়ার হবে, তারাই ডক্টর হবে, তারাই তো মানে অ্যাডভাইজার হবে এই ক্রান্তিকালীন সরকার যেটা আছে। ক্রান্তিকালীন সরকারের যে সমালোচনা করছে আমি এগ্রিও করি, ডিসএগ্রি করি, সামটাইম যে একটা প্রুফ না হওয়া, কোনো প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী করা ব্যক্তিগতভাবে সেটা আমি করি। কিন্তু জেনারেলি পারসেপশন হচ্ছে যে আমাদের দেশের দুর্নীতি যেমন ছিল তেমনি আছে, বরং আর ইনক্রিজ করছে। ওকে, দ্যাট শুড বি হল্ড। ওকে জনাব পাটোয়ারি, 30 সেকেন্ডে শেষ করতে হবে, আমরা একদমই শেষ পর্যায়ে। নির্বাচন নিয়ে যেটি প্রশ্ন করেছিলাম যে ফেব্রুয়ারির মধ্যে হবে কিনা, 30 সেকেন্ডে বলবেন। দেখেন, আমি প্রথম মাসে বলছিলাম যে ইলেকশন কমিশনের যে ফার্স্ট প্রায়োরিটি যেটা হওয়ার কথা, সেখানে হলো তার ইলেকশনকে অ্যাড্রেস করা, ইলেকশনের সমস্যাগুলি সমাধান করা। কিন্তু উনি দেখছেন অন্য অন্য কমিশনে চলে গেছে। আর তারপরে কমিশনের মধ্যে কীভাবে দিচ্ছে, দেখেন ল তার সাবজেক্ট না। ডক্টর কামালের রচনা করা সংবিধান সংশোধন করতে গেলে যার ল সাবজেক্টে নেয়। এখন আমি তো ইঞ্জিনিয়ারিং দিয়ে অপারেশন করতে পারবো না, তাহলে এর ভবিষ্যৎ কিন্তু বোঝা যাচ্ছে। 1 2 নম্বর হলো যে আমরা এখানে ট্রাফিক সিগন্যাল ঠিক করতে পারছি না। গাজীপুরে কালকে মানুষ মারা গেছে, এখানে পাথর দিয়ে মারাচ্ছে। তো এখানে আমরা এসএসএফের অস্ত্র বাইরে চলে গেছে, উদ্ধার করতে পারে নাই, পুলিশের উদ্ধার করতে পারে নাই, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, পুলিশের স্টেশন করা হয়েছে, পুলিশ বাদ দেওয়া হয়েছে, কিছু শর্টেজ আছে যেখানে আগে তো তারা পারফরমেন্স করতে পারতেছে না। তাইলে এখন আপনি বলেন তো, তারপরে ওই যারা রাতের পর দিনে করছে সবগুলি লোক আছে, তাহলে এখানে 3 জন লোক ভালো নিয়োগ করছে। সিভিল ইলেকশন কমিশন তো অত্যন্ত ভালো লোক, এবং উনি আমাদের বন্ধু, উনি রিজাইন করবে, কিন্তু কারো কথা শুনবে না যদি না করতে পারে। কিন্তু কত হলো, সে তো ভোটের বাক্স পাড়া দিবে না, ভোটের বাক্স ভাড়া দিবে। এই যে ইয়াং ছেলেপেলেরা যাবে এখানে, এখন যেগুলি করতেছে, বাসায় ঢুকে যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনে যে হুকুম করতেছে কালকে নাতি বয়সের পোলাপানেরা, তারপরে সেটা করতে, তাহলে ওখানে যে যখন ভোটে সিল চাপড় মারবে, তাহলে হাসিনার যে ভোট আছে এই ভোটে, তবে এই ভোটে ক্রেডিবল পার্টিসিপেশনের, শোনেন, ক্রেডিবল পার্টিসিপেশনের ইলেকশন করতে গেলে তাহলে এখানে আওয়ামী লীগের করতে পারবে না। তো তাইলে এখানে একটা অংশ, বড় অংশ তো বাইরে থাকতেছে। তাইলে এখন এই ব্যাপারে ইলেকশনের এই তারিখের মধ্যে জামাতও বলতেছে, কারণ জামাতরা দেখছে যে তাদের তো ইলেকশন করলে তারা খবর খারাপ। তো দেখেন, আপনি ভালো ছাত্ররা কিন্তু ইলেকশন পিছাইতে চায় না, কিন্তু খারাপ ছাত্ররা ইলেকশন পরীক্ষা পিছাইতে চায়। তো তাদের খবর তো, মাঠের খবর তো তারা জানে। তারা জামাতকে খারাপ ছাত্র মনে করছে না, জনগণের কাছে তো কয়টা সিট পাবে তারা। ওকে, আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। জনাব পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ আমাদের আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য, এবং জনাব আব্দুল হালিম, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের অতিথিরা প্রশাসন, আমলাতন্ত্র এবং রাজনীতি নিয়ে তাদের মন্তব্য প্রকাশ করার চেষ্টা করেছেন, এবং হতাশা এবং প্রত্যাশার কথাও তারা জানিয়েছেন। দর্শক, আমাদের আজকের আলোচনায় সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।